আলাইকুম শিক্ষার্থীরা, আশা করি সবাই সুস্থ ও নিরাপদে আছো। আমার মাস্টার্স ছাত্রদেরকে আজকে আমি আমার অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি নিগার পারভিন, সহকারী অধ্যাপক, উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। ছাত্ররা, তোমাদের সাথে আমি ট্যাক্সোনমি অফ এনজিওস্পার্ম ক্লাসে আমি আলোচনা করেছি লাস্ট ক্লাসে শ্রেণীবিন্যাস নিয়ে আমরা আলোচনা করছিলাম ম্যাসনের শ্রেণীবিন্যাস। তো আজ সেই ধারাবাহিকতায় আমাদের আজকের আলোচনার টপিকস হচ্ছে আমরা তাক্তাজানের শ্রেণীবিন্যাস নিয়ে আলোচনা করব। শ্রেণীবিন্যাস নিয়ে আলোচনা করার আগে তোমাদের একটু বলে নিই যে আমরা জানি যে শ্রেণীবিন্যাসে যখন আমরা আলোচনা করি তখন হচ্ছে শ্রেণীবিন্যাস পড়তে পড়ানোর সময় আমরা একটা ধারা অনুসরণ করি। সেক্ষেত্রে হচ্ছে যে প্রথমে ভূমিকা আসবে, যে শ্রেণীবিন্যাসটা যিনি প্রদান করেছে তার সম্পর্কে সংক্ষিপ্ত একটা বর্ণনা থাকবে। কোন জাতীয় উদ্ভিদের শ্রেণীবিন্যাস করেছে, সপুষ্পক উদ্ভিদ না ভাস্কুলার উদ্ভিদ নাকি যেরকম আর কি শ্রেণীবিন্যাস উদ্ভিদের উদ্ভিদের শ্রেণীবিন্যাস সম্পর্কে কোনো যদি প্রকাশিত বই থাকে সেই সম্পর্কে ধারণা দেওয়া থাকে। তারপর থাকে শ্রেণীবিন্যাসের কিছু নীতিমালা, যেগুলোর উপর যেগুলোর উপর ভিত্তি করে শ্রেণীবিন্যাসটা করা হয়েছে সেটা থাকে। থাকে পরিলেখ, যেখানে থাকে যে আসলে শ্রেণীবিন্যাসের একটা সংক্ষিপ্ত রূপরেখা থাকে, যে কীভাবে কোন কতগুলো শ্রেণী থাকে বা উপশ্রেণীর সংখ্যা, বর্গের সংখ্যা, এরকম পরিবার, এগুলো নিয়ে ধারণা দেওয়া থাকে। দেন আসে যে শ্রেণীবিন্যাসের উৎপত্তি, গুপ্তবিধি উদ্ভিদের উৎপত্তি এবং অভিব্যক্তি। যেহেতু আমরা আলোচনা করছিলাম যে জাতিজনিত শ্রেণীবিন্যাস নিয়ে, সেক্ষেত্রে আমাদের একটা ইম্পর্টেন্ট একটা বিষয় হচ্ছে যে উৎপত্তি এবং অভিব্যক্তি সম্পর্কে জানা। হ্যাঁ, তারপর আসো যে লাস্ট পয়েন্ট যেটা, সেটা হচ্ছে কি সমালোচনা, যে কোনো যদি সুবিধা বা অসুবিধা যেটাই আছে না কেন শ্রেণীবিন্যাসে, সেই সম্পর্কে আমরা জানতে পারি শ্রেণীবিন্যাসে। তো এই হচ্ছে আমার মোটামুটি শ্রেণীবিন্যাসের একটা, যে আমরা ধারাটা অনুসরণ করি সেই ধারার কথা বললাম। তো আসো যে আমরা শ্রেণীবিন্যাস আজকে কি বলেছি, কার শ্রেণীবিন্যাস পড়বো, আমরা রাশিয়ান বিজ্ঞানী আরমেন লিওনোভিচ তাক্তাজানের শ্রেণীবিন্যাসটা পড়বো। আমরা আগে জেনে নিই যে শ্রেণীবিন্যাসবিদের নামটা কি। উনি একজন প্রখ্যাত একজন রাশিয়ার শ্রেণীবিন্যাসবিদ, রাশিয়ান বিজ্ঞানী আরমেন লিওনোভিচ তাক্তাজান। তো উনি এই যে লিখলাম যে তাক্তাজানের নাম, এই সংক্ষেপে এটাকে কি বলা হয়, তাক্তাজানের ক্লাসিফিকেশন। ঠিক আছে, রাশিয়ার তাক্তাজানের ক্লাসিফিকেশন বলা হয় সংক্ষেপে। আমরা যে জাতিজনিত শ্রেণীবিন্যাস যে কটা পড়েছি তার মধ্যে এটা একটা খুব উল্লেখযোগ্য একটা শ্রেণীবিন্যাস, বেশ উন্নত মানের একটা সার্থক জাতিজনিত শ্রেণীবিন্যাস। আরমেন লিওনোভিচ তাক্তাজান, উনি কি ছিলেন, যে রাশিয়ান লেনিনগ্রাডের কোমারভ বোটানিক্যাল ইনস্টিটিউট অফ একাডেমি অ্যান্ড সায়েন্সের একাডেমি এবং সায়েন্সের ডিপার্টমেন্ট অফ হায়ার প্লান্টস এর বিভাগীয় প্রধান ছিলেন। এই যে তাক্তাজানের কথা বললাম, ওনার কি ছিলেন, যে রাশিয়ার যে লেনিনগ্রাডের কোমারভ বোটানিক্যাল ইনস্টিটিউট অফ একাডেমি অ্যান্ড সায়েন্সের ডিপার্টমেন্ট অফ হায়ার প্লান্টসের বিভাগীয় প্রধান ছিলেন। তিনি সর্বপ্রথম 1954 সালে, আমি এটা মুছে দিচ্ছি, আমরা জানি ট্যাক্সোনমি অফ এনজিওস্পার্মের কোড হচ্ছে মাস্টার্সের জন্য বোটানি 501, তাই না? আচ্ছা, 1954 সালে তিনি, এই যে তাক্তাজানের কথা বললাম, তিনি সর্বপ্রথম কি করেছেন, সপুষ্পক উদ্ভিদের একটা শ্রেণীবিন্যাস প্রদান করেছেন। হ্যাঁ, তো এই শ্রেণীবিন্যাসটা কি ছিল, রাশিয়ান ভাষায় ছিল 1954 সালে। পরবর্তীতে 1959 সালে তিনি এটার আর একটু পরিবর্তন এবং পরিমার্জন করেন। তিনি একটু বইয়ে লিখেছেন, এটা প্রথম যে শ্রেণীবিন্যাসটা যে বইয়ে প্রকাশিত হয়েছে, ডাইইভলিউশন ডার এনজিওস্পার্মস নামক বইতে শ্রেণীবিন্যাসটা প্রকাশিত হয়।
রাশিয়ান ভাষা। 1959 সালে এটাকে কি করেন, কিছুটা পরিবর্তন এবং পরিমার্জন করেন। 1967 যে এটার ইংরেজি সংস্করণ বের করেন এই বইটার। যখন কিনা উনি এটা ইংরেজি সংস্করণ বের করেন, দেন এটা বেশ জনপ্রিয়তা লাভ করে, যেহেতু ভাষাগত কিছুটা সমস্যা ছিল, ত্রুটি ছিল, যার জন্য সব ভাষাভাষীর মানুষ এটা বুঝতে পারতো না যে রাশিয়ান ভাষা বলো বা জার্মান ভাষা এটাকে। পরবর্তীতে প্রথমে তো রাশিয়ান ভাষায় রাশিয়ান বিজ্ঞানী কি করেছে, সপুষ্পক উদ্ভিদের একটা শ্রেণীবিন্যাস দিয়েছে। তো জার্মান ভাষা যেটা হচ্ছে কি, জার্মান ভাষায় যেটা প্রকাশিত হয়েছে ডাই ইভলিউশন ডাই ইনডিউসপাম নামক বইতে জার্মান ভাষায় প্রকাশিত হয়েছে। পরবর্তীতে যেটা বললাম যে এটা পরিবর্তিত এবং পরিমার্জিত ক্রমান্বয়ে বিভিন্ন সময়ে এই শ্রেণীবিন্যাসটা পরিবর্তিত পরিমার্জিত হয়েছে। 1969 সালে 1969 এটা যখন ইংরেজিতে প্রকাশিত হয়েছে, দেন এই শ্রেণীবিন্যাসটা বেশ জনপ্রিয়তা লাভ করেছে, যেটা একটা আধুনিক এবং হচ্ছে উৎকৃষ্ট মানের শ্রেণীবিন্যাস হিসেবে এটা গ্রহণযোগ্যতা পেয়েছে। তো তখন যে বলতে হয়েছে ফ্লাওয়ারিং প্লান্টস অরিজিন অ্যান্ড ডিসপার্সাল নামক বইতে এটা প্রকাশিত হয়েছে। ঠিক আছে, সর্বপ্রথম কি জার্মান ভাষায় কোনটা, আমি আবারও বলছি যে তাকতাজান ছিলেন যে রাশিয়ান লেনিনগ্রাডের কমন অফ বোটানিক্যাল ইনস্টিটিউট অফ একাডেমি অ্যান্ড সায়েন্সের ডিপার্টমেন্ট অফ ফায়ার প্লান্টসের বিভাগীয় প্রধান ছিলেন। উনি 1954 সালে সর্বপ্রথম একটা শ্রেণীবিন্যাস প্রদান করেন জার্মান ভাষায়, যে একটা বই প্রকাশিত শ্রেণীবিন্যাসটা ডাই ইভলিউশন ডাই ইনডিউসপামস নামক বইতে শ্রেণীবিন্যাসটা প্রকাশিত হয়। পরবর্তীতে এটা উনি পরিমার্জন বিভিন্ন সময় করেছে। 1980 সালে একবার পরিমার্জন করেছেন, 1987 একবার পরিমার্জন করেছেন, 1997 সালে একবার পরিমার্জন করেছেন। তো তার শ্রেণীবিন্যাসটা ক্রমান্বয়ে বিভিন্ন সময় বিভিন্ন তথ্য ইনক্লুডেড হয়ে এটা পরিবর্তিত এবং পরিমার্জিত হয়েছে। আর সর্বশেষ যে সংস্করণটা বের হয়েছে সেটা 2009 সালে ওনার মৃত্যুর অল্প কিছুদিন পূর্বে শ্রেণীবিন্যাসটা প্রকাশিত হয়েছে। তো যেটা বললাম যে 1969 সালে যখন এটা ইংরেজিতে প্রকাশিত হয়েছে, তখন এটা বেশ জনপ্রিয়তা লাভ করেছে। ফ্লাওয়ারিং প্লান্টস অ্যান্ড অরিজিন অ্যান্ড ডিসপার্সাল নামক বইতে এটা প্রকাশিত হয়েছে। তো এই হচ্ছে যে এই শ্রেণীবিন্যাসের মূল কথা, যেটা মূল কথা মানে কি ভূমিকা, যেটা বলতে পারি যে এই শ্রেণীবিন্যাসটা। তার মানে কি দুইটা বইয়ের কথা বললাম, একটা হচ্ছে জার্মান ভাষায় ডাই অফ ইভলিউশন ডাই ইনডিউসপামস নামক বইতে, তার একটা কি বলেছে যে ফ্লাওয়ারিং প্লান্টস অরিজিন অ্যান্ড ডিসপার্সাল নামক বইতে এটা প্রকাশিত হয়েছে। তো বিভিন্ন সময় এটা পরিবর্তিত এবং পরিমার্জিত হয়েছে। তো এটা হলো ভূমিকার কথা যদি বলি। এরপর এই শ্রেণীবিন্যাসের নীতিমালাগুলো বা প্রিন্সিপালসকে কি কি বিষয়ের উপর ভিত্তি করে এই শ্রেণীবিন্যাসটা করা হয়েছে। আসলে এটা একটা খুব উল্লেখযোগ্য তাকতাজানি শ্রেণীবিন্যাসটা বেশ গ্রহণযোগ্যতা লাভ করেছে। এটা একটা প্রথম দিককার সার্থক জাতিজনী শ্রেণীবিন্যাস বলা যায়। মূলত বেসিস শ্রেণীবিন্যাসটা এই শ্রেণীবিন্যাসের মূল ভিত্তি হলো। এই শ্রেণীবিন্যাসে দেখা গিয়েছে যে বিভিন্ন সময় পরিমার্জন যেটা করেছে, যে তাকতাজান তার নিজস্ব চিন্তাধারা বলো, বুদ্ধিমত্তা বলো, হ্যাঁ, তার অভিজ্ঞতা দ্বারা এটাকে আরো সমৃদ্ধ করেছে এই শ্রেণীবিন্যাসটাতে। এই শ্রেণীবিন্যাসটাতে প্রচলিত বৈশিষ্ট্যের সাথে সাথে বিজ্ঞানের যে অন্যান্য শাখার যে বৈশিষ্ট্যগুলো, ধরো হচ্ছে অ্যানাটমিক্যাল বৈশিষ্ট্য বলো বা পেলোনোলজিক্যাল বৈশিষ্ট্য বলো বা ভ্রূণতাত্ত্বিক বৈশিষ্ট্য বলো বা এমব্রায়োলজিক্যাল বা ভ্রূণতাত্ত্বিক বৈশিষ্ট্য বলো, হ্যাঁ, বা কোষ রসায়নে বা কেমোট্যাক্সোনমির যে বৈশিষ্ট্যগুলো, এই সবগুলো বিভিন্ন রকমের বিজ্ঞানের অন্যান্য শাখার জ্ঞানকেও এই শ্রেণীবিন্যাসে তিনি কাজে লাগিয়েছে। যেটা বলছিলাম যে মূলত বেসিস শ্রেণীবিন্যাস, তার শ্রেণীবিন্যাসের মূল ভিত্তি হলো উনি তাকতাজান এখানে বিজ্ঞানের বিভিন্ন শাখার জ্ঞানের সমন্বয়ে নিজের বুদ্ধিমত্তা এবং হচ্ছে ওই প্রচেষ্টার দ্বারা একটা নতুন ধরনের সুন্দর একটা জাতিজনী শ্রেণীবিন্যাস প্রদান করেছে। তার এই শ্রেণীবিন্যাসটা 67টি, কতটি, যে 67টি বিবর্তনমূলক নীতিমালার উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত হয়েছে। তাহলে কি বললাম যে তাকতাজানের শ্রেণীবিন্যাসে কয়টা, এটা একটা উল্লেখযোগ্য শ্রেণীবিন্যাস, এবং এই শ্রেণীবিন্যাসে যে নীতিমালাগুলো ধরা হয়েছে সেটা একটা কি সুনির্দিষ্ট কিছু নীতিমালা, বিবর্তনমূলক নীতিমালা, যেগুলোকে কিনা বলা হচ্ছে যে 67টি বিবর্তনমূলক নীতিমালার উপর ভিত্তি করে তার এই শ্রেণীবিন্যাসটা করা হয়েছে। আমি কয়েকটা বলছি যে নীতিমালা। তো এর আগের ক্লাসেও কিন্তু আমি বলেছি যে নীতিমালা 10-12টা যাই থাকুক না কেন তোমরা সবগুলোই পড়বে, কারণ কোশ্চেনের প্যাটার্ন অনুযায়ী নীতিমালাও আসতে পারে, যে তাকতাজানের শ্রেণীবিন্যাসে কয়েকটি উল্লেখযোগ্য নীতিমালা লিখো।
ঠিক আছে। তা আমি কয়েকটি বলছি যে দেখো যে টাক্তাজান যে শ্রেণীবিন্যাসগুলো নীতিমালাগুলো ধরেছে তার মধ্যে একটা উল্লেখযোগ্য হচ্ছে যে কাস্ট্রল স্বভাব। উনি বলেছে যে কাস্ট্রল স্বভাবটা বিরুদ্ধ থেকে উন্নত। ঠিক আছে, তার মানে কি যে বিরুদ্ধটা আগে তৈরি হয়েছে এবং হচ্ছে কাস্ট্রলটা পরে তৈরি হয়েছে, কাস্ট্রল স্বভাবটা পরে এসছে। যেমন আরেকটা বৈশিষ্ট্য বলতে পারি যে নীতিমালার মধ্যে যে সরল পাতাটা আদি, তারপর জটিল পাতা উন্নত বা যৌগিক পাতা উন্নত, সমান্তরাল শিরাবিন্যাস আদি, তারপর হচ্ছে যে জালিকা শিরাবিন্যাসটা উন্নত, একান্ত পাতা আদি, হ্যাঁ, প্রতিমুখ বা চক্রাকার উন্নত। এটা শ্রেণীবিন্যাসের একটা নীতিমালা। আরেকটা জিনিস যেটা আরো এরকম আরো অনেকগুলো আছে, যেমন বলতে পারি যে দ্বিত্বক যুক্ত মানে ডাবল লেয়ার যে ডিম্বকের ত্বকটা সেটা আদি বৈশিষ্ট্য, একত্বকযুক্ত ডিম্বক সেটা হচ্ছে উন্নত বৈশিষ্ট্য, বহু সংখ্যক এবং সর্পিল আকারে সজ্জিত পুষ্পপত্র আদি, কিন্তু হচ্ছে এই চক্রাকার পুষ্পপত্রটা এবং কম সংখ্যক পুষ্পপত্রটা উন্নত। আরেকটা বৈশিষ্ট্য যদি বলি যে নীতিমালার ক্ষেত্রে 8 নিউক্লিয়াস যুক্ত বা 8 নিউক্লিয়ার পলিগনাম টাইপ ভ্রূণথলিটা আদি, অন্যগুলো উন্নত। ব্যাসোগ্যানাস আদি, ক্যালিডোনাম উন্নত, তারপর সস্যল বীজ আদি, অসস্যল উন্নত, বা হচ্ছে যে মনোকালপেট ধরনের পরাগরেণু আদি, ট্রাইকালপেট উন্নত। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে পরাগরেণুর চারদিকে যে অর্নামেন্টেশন বা বিভিন্ন ধরনের খাঁজ কাটা থাকে বাইরের দিকে, যে বাহ্যিক গঠনে অনেক সময় দেখা যায় যে পরাগরেণু বাইরের দিকে বিভিন্ন রকমের খাঁজ কাটা থাকতে পারে, তাই না? এটাকে বলা হয়, ধরো যদি একটা পরাগরেণু ধরি, তো এরকম যদি একটা সিম্পল লেয়ারে কোনো বাইরের লেয়ারে কোনো কিছু থাকে না, সিম্পল, হ্যাঁ, এটা হলো অর্নামেন্টাল, নন অর্নামেন্টাল, হ্যাঁ, অর্নামেন্টেড না। আর যদি এরকম খাঁজ কাটা থাকে তাহলে বলা হয় খাঁজ কাটা বিভিন্ন রকমের থাকতে পারে, পুরু হতে পারে, বিভিন্ন রকমের হতে পারে, সিলিয়া যুক্ত থাকতে পারে, বিভিন্ন ধরনের উপঙ্গ থাকতে পারে। তো এই ক্ষেত্রে বলা হচ্ছে যে অর্নামেন্টেড বা অলংকার যুক্ত পরাগরেণুটা উন্নত এবং হচ্ছে অলংকারবিহীন বা নন অর্নামেন্টেড পরাগরেণুটা হচ্ছে কি আদি বৈশিষ্ট্য। ঠিক আছে, তারপর হচ্ছে ভ্রূণের ক্ষেত্রে যদি বলা হয় দ্বিবীজপত্রী ভ্রূণ আদি, একবীজপত্রী ভ্রূণ উন্নত। এই যে আমি কতগুলো বললাম, এইগুলোই হচ্ছে এই শ্রেণীবিন্যাসের মূল নীতি। হ্যাঁ, মূল নীতি যে 67টা বলেছি যে বিবর্তনমূলক নীতিমালার উপর ভিত্তি করে করা হয়েছে, তার মধ্যে এগুলো উল্লেখযোগ্য কতগুলো নীতিমালা। বই আরো অনেকগুলো আছে যেগুলো তোমরা আসলে কি সবগুলোই পড়তে হবে, কারণ এই যেটা বললাম যে অনেক সময় নীতিমালা আলাদা করে আসে। আচ্ছা, এবার আসো পরিলেখ। পরিলেখতে এটা একটু ডেসক্রিপটিভ, যেটা হচ্ছে যে কি করেছে এই শ্রেণীবিন্যাসে যদি বলি যে সংক্ষিপ্তভাবে যদি আমি বলি যে তাক্তাজান সমস্ত গুপ্তবীজী উদ্ভিদের উনি শ্রেণীবিন্যাস করেছে। সেখানে কি করেছে, গুপ্তবীজী উদ্ভিদগুলোকে ম্যাগনোলিওফাইটা একটা বিভাগে রেখেছে, রেখে একে দুইটা শ্রেণী, একটা ম্যাগনোলিওপসিডা আর একটা হচ্ছে কি লিলিওপসিডাতে ভাগ করা হয়েছে। তোমরা জানো যে ম্যাগনোলিওফাইটা যেটা হচ্ছে কি সমস্ত গুপ্তবীজী বা আবৃতবীজী উদ্ভিদ বিভাগটাকে, যেটা সমস্তটাকে বলা হয়েছে কি ম্যাগনোলিওফাইটা, এবং হচ্ছে এর হলো দুইটা শ্রেণী, একটা হচ্ছে ম্যাগনোলিওপসিডা যেটা আমরা বলি দ্বিবীজপত্রী, এবং লিলিওপসিডা যেটাকে আমরা জানি যে একবীজপত্রী। তাহলে কি করেছে, ম্যাগনোলিওফাইটা সমস্ত গুপ্তবীজী ম্যাগনোলিওফাইটা তে রেখে দুইটা শ্রেণী, তার মানে এখানে ক্লাস হচ্ছে কয়টা, দুইটা ক্লাস, একটা হচ্ছে ম্যাগনোলিওপসিডা। আমরা জানি আন্তর্জাতিক নিয়ম অনুসারে বিভাগের নামের শেষে ফাইটা, শ্রেণীর নামের শেষে কি হয় অপসিডা, এবং বর্গের নামের শেষে এলিসে শেষ হয়, গোত্রের নামের শেষে এসিতে শেষ হয়, এটা আমরা সবাই মোটামুটি জানি। ম্যাগনোলিওপসিডা যেটা হচ্ছে কিনা দ্বিবীজপত্রী, আরটা হচ্ছে লিলিওপসিডা যেটাকে কিনা বলা হয় একবীজপত্রী। হ্যাঁ, ম্যাগনোলিওপসিডা বা দ্বিবীজপত্রীর বৈশিষ্ট্য কম বেশি আমরা সবাই জানি। তারপরও বলছি যে সমস্ত উদ্ভিদের কিনা বীজে দুইটা বীজপত্র থাকে, মূল, প্রধান মূল, পাতা শিরা বিন্যাস, জালিকাকার, পুষ্প টেট্রা বা পেন্টামেরাস, তারা হচ্ছে সাধারণত এই দ্বিবীজপত্রীর অন্তর্ভুক্ত। একবীজপত্রীর ক্ষেত্রে যদি বলি যে সমস্ত উদ্ভিদের বীজে একটি মাত্র বীজপত্র থাকে, মূল, গুচ্ছমূল, পাতা শিরা বিন্যাস সমান্তরাল, পুষ্প ট্রাইমেরাস। এই সংক্ষিপ্ত বৈশিষ্ট্যগুলো দিয়ে মোটামুটি তুমি বলতে পারো যেটা যে তারা হচ্ছে কি লিলিওপসিডা বা একবীজপত্রীর অন্তর্ভুক্ত।
কি বলেছি যে ডাক্তারজান কি করেছে, যে সমস্ত গুপ্তবীজী উদ্ভিদকে ম্যাগনোলিওফাইটা বিভাগে রেখে তাকে দুইটা শ্রেণী ম্যাগনোলিওপসিডা এবং হচ্ছে লিলিওপসিডাতে স্থাপন করেছে। এবং এই শ্রেণী বিন্যাসে দেখা গিয়েছে যে 11টা উপশ্রেণী রয়েছে। কোথায়? সাবক্লাস রয়েছে। সাবক্লাসেস কয়টা? 11টা ম্যাগনোলিওপসিডাতে। লিলিওপসিডাতে রয়েছে 6 সাবক্লাসেস। আচ্ছা, এইগুলোর নামগুলো আমি লিখবো। তার আগে আমি বলে নিচ্ছি যে এখানে হচ্ছে যে 17টা দুইটা শ্রেণী, 17টা উপশ্রেণী, 67টা অধিবর্গ, হ্যাঁ কয়টা? 67 সাব অর্ডার, 232 অর্ডার and 591 হচ্ছে ফ্যামিলিস। কোথায়? এই ডাক্তারজানের মতানুসারে শ্রেণীবিন্যাসে কি করেছে, যে আবৃতবীজী উদ্ভিদ বা গুপ্তবীজী উদ্ভিদকে ম্যাগনোলিওফাইটা বিভাগে রেখে দুইটা শ্রেণী, একটা হচ্ছে ম্যাগনোলিওপসিডা, দেন হচ্ছে কি একটা লিলিওপসিডা। 67 সাব অর্ডারস হচ্ছে যে 67টি অধিবর্গ, 17টা কি বলেছি? 17টা সাবক্লাসেস, 17টা সাবক্লাসেস, 67 সাব অর্ডারস, 232 অর্ডারস এন্ড হচ্ছে 591 ফ্যামিলিতে ভাগ করা হয়েছে। এবং বলা হয়েছে যে এই শ্রেণী বিন্যাসে সবচেয়ে আবৃতবীজী উদ্ভিদের মধ্যে হিপ্পোরেডিসি পরিবারটা সবচেয়ে কি উন্নত পরিবার বলা হয়েছে, যেটা কিনা ল্যামিডি পরিবারের উপশ্রেণীর অন্তর্ভুক্ত। এবং হচ্ছে কি টাইফালিস বর্গের টাইফাসি পরিবারটা একবীজপত্রীর মধ্যে কি বলা হয়েছে, যে উন্নত বলা হয়েছে। তো এই সাবক্লাসের নামগুলো আমি একটু বলে দিচ্ছি। দেখো, ম্যাগনোলিওপসিডাতে কয়টা? 11টা সাবক্লাসেস রয়েছে। আর এখানে রয়েছে 6 সাবক্লাসেস। তো 11টা সাবক্লাসের মধ্যে দেখো, প্রথম নাম্বার 1 হচ্ছে ম্যাগনোলিডি, ঠিক আছে, ম্যাগনোলিডি। নাম্বার 2 হচ্ছে নিমফিডি। নাম্বার 3 হচ্ছে, দেখা যাচ্ছে নিশ্চয়, নিমফিডি নিলম্বনিডি। রানানকুলিডি। 5 নাম্বার হচ্ছে ক্যারিওফাইলিডি। নাম্বার 6 হচ্ছে ডিলেনিডি। নাম্বার 7 হচ্ছে রোজিডি। নাম্বার 8 হচ্ছে ক্যারিওফাইলিডি। আচ্ছা, রানানকুলিডি, ক্যারিওফাইলিডি, সরি, এটা হচ্ছে ক্যারিওফাইলিডি, হ্যামামিলিডি। 1 2 3 4 5 6 হ্যামামিলিডি। ডিলেনিডি, রোজিডি। নাম্বার 8 হচ্ছে রোজিডি। তারপর হচ্ছে কর্নিডি, অ্যাস্টারিডি, এন্ড 11 নাম্বার হচ্ছে ল্যামিডি। এই হচ্ছে দ্বিবীজপত্রীর 11টা সাবক্লাস: ম্যাগনোলিডি, নিমফিডি, নিলম্বনিডি, রানানকুলিডি, ক্যারিওফাইলিডি, হ্যামামেলিডি, ডিলেনিডি, রোজিডি, কর্নিডি, অ্যাস্টারিডি এবং হচ্ছে ল্যামিডি। এবার আসো একবীজপত্রীর যে 6টা সাবক্লাসের কথা বলেছি সেগুলো জেনে নেই। নাম লিলিডি, সর্বপ্রথম হচ্ছে লিলিডি, তারপর হচ্ছে কোম্মেলিনিডি, কোম্মেলিনিডি,
LCD, Aries Petit D, Aries Petit D, নাম্বার 5 হচ্ছে ট্রাইউরিডি, নাম্বার 6 হচ্ছে এরিডি। তাহলে কি বললাম আমি আবারও বলছি, দেখো যে ম্যাগনোলিওপসিডাতে এই শ্রেণীবিন্যাসে তাক্তাজান কি করেছে, যে গুপ্তবীজী উদ্ভিদকে ম্যাগনোলিওফাইটা বিভাগে রেখেছেন এবং দুইটা শ্রেণী, একটা হচ্ছে ম্যাগনোলিওপসিডা যেটা জানি আমরা দ্বিবীজপত্রী, এবং দুই নম্বরটা হচ্ছে কি শ্রেণী হচ্ছে লিলিওপসিডা যেটা একবীজপত্রী। এই দুইটা শ্রেণীতে ভাগ করেছে। এই ম্যাগনোলিওপসিডা দ্বিবীজপত্রী শ্রেণীতে রয়েছে 11টি উপশ্রেণী, যে নামগুলো হচ্ছে ম্যাগনোলিডি, নিমফিডি, নিলোমেলিডি, রানানকুলিডি, কেরুফালিডি, হ্যামামেলিডি, ডিলেনিডি, রোজিডি, কর্নিডি, অ্যাস্টারিডি এবং হচ্ছে ল্যামিডি। দ্বিবীজপত্রীর মোট উপশ্রেণী হচ্ছে 11টি এবং একবীজপত্রীর উপশ্রেণীগুলো হচ্ছে 6টা উপশ্রেণী, যেটা লিলিডি, কমিলিনিডি, এরিসিডি, এলিসমেটিডি, টায়োডি এবং হচ্ছে কি এরিডি। এই 6টা সাবক্লাস, টোটাল হচ্ছে এই শ্রেণী বিন্যাসে হচ্ছে 17টা সাবক্লাসেস। ঠিক আছে, এরপর আসো যে এই শ্রেণী বিন্যাসে রাখা হয়েছে যে 67 সাব অর্ডারস। 51 হচ্ছে তোমার দ্বিবীজপত্রী বা ম্যাগনোলিওপসিডাতে এবং হচ্ছে 16 নাম্বার হচ্ছে লিলিওপসিডা বা একবীজপত্রীতে সাব অর্ডারস। এবং হচ্ছে মোট বর্গের সংখ্যা হচ্ছে 174, হচ্ছে ম্যাগনোলিওপসিডাতে হচ্ছে 174 এবং হচ্ছে লিলিওপসিডাতে যে 558। এই মিলে টোটাল হচ্ছে 232 অর্ডারস। ঠিক আছে, ফ্যামিলির ক্ষেত্রে যদি বলি 458 দ্বিবীজপত্রীর ক্ষেত্রে, আর একবীজপত্রীর ক্ষেত্রে 133, হ্যাঁ 458 এবং 130, টোটাল হচ্ছে 591, যেটা একটা লার্জেস্ট নাম্বার অফ ফ্যামিলি। তাক্তাজানের শ্রেণীবিন্যাসে ফ্যামিলির সংখ্যা অনেক বড়, 591টা ফ্যামিলি দেখা যায়। আচ্ছা, এই হলো এই শ্রেণীবিন্যাসে মোট হচ্ছে যে পরিলেখার কথা যদি বলি, যে তাক্তাজান বলেছেন যে এই শ্রেণীবিন্যাসের ক্ষেত্রে উনি কি করেছে, ম্যাগনোলিয়ালিস বর্গটাকে প্রথমে রেখেছে দ্বিবীজপত্রীর, যেটা আদি বর্গ বা প্রথম উৎপত্তি হয়েছে, এবং শেষ বর্গ হিসেবে রেখেছে এখানে হচ্ছে ম্যাগনোলিয়ালিস বর্গের ম্যাগনোলিয়াসি পরিবারটা আদি, এবং হচ্ছে কি হিপোরেডিসি পরিবারটাকে হচ্ছে কি উনি উন্নত পরিবার হিসেবে ধরেছে। অপরদিকে একবীজপত্রীর ক্ষেত্রে দেখা গেল যে মেলান্থিয়ালিস বর্গটাকে, একবীজপত্রীর আদি বর্গ হচ্ছে মেলান্থিয়ালিস এবং সর্বশেষ হচ্ছে টাইফালিস। টাইফালিস বর্গটাকে উন্নত ধরা হয়েছে একবীজপত্রীর ক্ষেত্রে। হ্যাঁ, টাইফালিস। আর এখানে ক্ষেত্রে দেখা গেছে ম্যাগনোলিয়ালিস, হিপোরিডেলিস। আচ্ছা, তাক্তাজানের মতে দ্বিবীজপত্রীর আদি বর্গ হচ্ছে ম্যাগনোলিয়ালিস এবং সবচেয়ে উন্নত বা সর্বশেষ বর্গটি হচ্ছে হিপোরিডেলিস। অপরদিকে একবীজপত্রীর আদি বর্গ হচ্ছে মেলান্থিয়ালিস এবং হচ্ছে সবচেয়ে উন্নত বা সর্বশেষ বর্গ হচ্ছে টাইফালিস। এবং টাইফাসি পরিবারটাকে বলা হয়েছে একবীজপত্রীর উন্নত পরিবার বা সর্বশেষ পরিবার, এবং হচ্ছে দ্বিবীজপত্রীর ক্ষেত্রে হিপোরিডেলিস পরিবারটাকে বলা হয়েছে যে সবচেয়ে উন্নত বা সর্বশেষ পরিবার, হিপোরিডেলিস। ঠিক আছে, আর এখানে হচ্ছে টাইফালিস বর্গের টাইফাসি পরিবারটাকে একবীজপত্রীর সর্বশেষ বা উন্নত পরিবার ধরা হয়েছে। এই হচ্ছে পরিলেখ। এবার আসো উৎপত্তি এবং অভিব্যক্তি। আবৃতবীজী উদ্ভিদের উৎপত্তি এবং অভিব্যক্তি, যেহেতু এটা জাতিজনী শ্রেণীবিন্যাস, সেক্ষেত্রে আমরা এই পয়েন্ট আমাদের অবশ্যই জানতে হবে যে এটা কি, যে কোথা থেকে কোনটা আদি কোনটা সর্বশেষ। যেটা বলেছি যে তাক্তাজানের মতে উৎপত্তি এবং যদি ওই ব্যক্তির কথা বলা হয়, যে বিবর্তনের কথা বলা হয়, যে কোন পরিবারটা আগে এসছে বা কোন বর্গটা আগে এসছে,
এক্ষেত্রে বলেছে যে উৎপত্তির ক্ষেত্রে যে তিনি মনে করেন যে গুপ্তবীজী উদ্ভিদের উৎপত্তি হচ্ছে মনোফাইলিটিক। গুপ্তবীজী উদ্ভিদের উৎপত্তি কি টাইপের হচ্ছে? মনোফাইলিটিক উৎপত্তির কথা বলেছেন, যেখানে বলেছেন যে বেনিটাইটিলিস বা এই জাতীয় নগ্নবীজী উদ্ভিদের বা জিমনোস্পার্মির একটা উল্লেখযোগ্য বর্গ হচ্ছে বেনিটাইটিলিস। তাক্তাজন মনে করেন যে গুপ্তবীজী উদ্ভিদের উৎপত্তি হচ্ছে কি মনোফাইলেটিক উৎপত্তির কথা বলেছেন উনি। উনার মতে হচ্ছে যে বেনিটাইটিলিস বা এই জাতীয় নগ্নবীজী উদ্ভিদ থেকে গুপ্তবীজী উদ্ভিদের উৎপত্তি হয়েছে। সেক্ষেত্রে হচ্ছে গুপ্তবীজী উদ্ভিদের দ্বিবীজপত্রী উদ্ভিদ প্রথমে এসছে এবং সেই দ্বিবীজপত্রী উদ্ভিদ থেকে বিবর্তনের মাধ্যমে অন্যান্য একবীজপত্রীর উৎপত্তি হয়েছে। এটা কে বলে, কার মতে? এটা তাক্তাজানের মতে। ঠিক আছে, বেনিটাইটিলিস টাইপের নগ্নবীজী উদ্ভিদ থেকে দ্বিবীজপত্রী মানে ম্যাগনোলিয়ালিস বর্গটি প্রথমে এসছে এবং সেই ম্যাগনোলিয়ালিস থেকে বা দ্বিবীজপত্রী থেকে পরবর্তীকালে বিবর্তনের মাধ্যমে অন্যান্য একবীজপত্রীর উদ্ভব হয়েছে। তার মতে হচ্ছে যে ধরো নিমফ্যালিস, যেটা যে আদি ম্যাগনোলিয়ালিস বর্গের হচ্ছে বা বলা যায় বা নিমফ্যালিস এবং হচ্ছে আদি একবীজপত্রী যে আদি মেলান্থিয়ালিসের কথা বলেছে, তারা হচ্ছে ভ্যাসেলবিহীন এবং মনোকাল্পের পরাগরেণু, এগুলো হচ্ছে কি আদি বৈশিষ্ট্য। ঠিক আছে, এবং তাক্তাজন মনে করেছে যে তার ধারণায় হচ্ছে নিমফ্যালিস বর্গটা আদি, আবার ওদিকে হচ্ছে কি ডাইফ্যালিস বর্গটাকে বলা হয়েছে কি উন্নত বলা হয়েছে। ম্যাগনোলিয়ালিস বর্গটাকে বলা হয়েছে কি এই শ্রেণী বিন্যাসে তার মতে ম্যাগনোলিয়ালিস বর্গটা দ্বিবীজপত্রীর আদি বর্গ এবং অলমোস্ট হচ্ছে কি এটা হলো কি অবশ্যই গুপ্তবীজীর মধ্যে সবার প্রথমে সৃষ্টি হয়েছে কি দ্বিবীজপত্রীরা প্রথমে উৎপত্তি হয়েছে এবং এই শ্রেণী বিন্যাসে উনি দ্বিবীজপত্রীকে প্রথমে স্থান দিয়েছেন। এটা একটা উল্লেখযোগ্য একটা মানে গ্রহণযোগ্য একটা বৈশিষ্ট্য বলা যায় যেতে পারে যে শ্রেণী বিন্যাসের ক্ষেত্রে, যেটা বেশ গ্রহণযোগ্যতা পেয়েছে, কারণ অধিকাংশ বিজ্ঞানীরা কিন্তু এই ব্যাপারে একমত যে দ্বিবীজপত্রীটা আগে এসছে। আচ্ছা, যেটা বলছিলাম যে ইয়ার ক্ষেত্রে যে দ্বিবীজপত্রীর ক্ষেত্রে আদিটা হচ্ছে কি ম্যাগনোলিয়ালিস বর্গ এবং উন্নতটা যেটা বর্গ হচ্ছে হিপোরিডিলিস। হ্যাঁ, কি বলেছি? দ্বিবীজপত্রীর হচ্ছে ম্যাগনোলিয়ালিস এবং উন্নত হচ্ছে ডেলিস। উন্নত বর্গ হচ্ছে হিপোরিডিলিস, যেটা ফ্যামিলিটা উন্নত ফ্যামিলিটা হচ্ছে হিপোরিডিসি। ঠিক আছে, আরেকটা জিনিস যেটা হচ্ছে যে মেলান্থিয়ালিস হচ্ছে একবীজপত্রীর আদি বর্গ এবং উন্নত বর্গ হচ্ছে ডাইফ্যালিস। ঠিক আছে, এবং পরিবারটা হচ্ছে টাইফাসি। একবীজপত্রীর উন্নত পরিবারটা হচ্ছে কি টাইফাসি পরিবারটা। আচ্ছা, এই তো গেল মোটামুটি বিবর্তনের কথা যদি বললাম, তো উৎপত্তি জানলাম। এবার লাস্ট পয়েন্ট সমালোচনা। প্রত্যেকটা জিনিসের ভালো এবং মন্দ দুটো দিকে আছে, সেক্ষেত্রে তাক্তাজানের শ্রেণীবিন্যাসও আছে। তাক্তাজান প্রথমে শ্রেণীবিন্যাসটা রাশিয়ান জার্মান ভাষায় যেটা করেছে, তারপর পরবর্তীতে উনি এটা ইংরেজিতে যখন প্রকাশ করেছিলেন তখন বেশ এটার জনপ্রিয়তা লাভ করেছিল এই শ্রেণীবিন্যাসটা এবং বেশ গ্রহণযোগ্যতাও লাভ করেছিল। উৎকৃষ্ট ধরনের একটা শ্রেণীবিন্যাস হিসেবে তখনকার সময়টা স্বীকৃতি পায়। তারপর দেখা গিয়েছে যে বিভিন্ন দিকে বেশ কিছু ত্রুটিও রয়েছে। তার সঙ্গে আমরা জেনে নেই যে এই শ্রেণীবিন্যাসের সুবিধাগুলো কোনগুলো, বা সদ্গুণ বলো বা গুণ মেরিটস বলো। ঠিক আছে, তো প্রথমেই যদি বলি যে এটি একটি উন্নত ধরনের জাতিজনী শ্রেণীবিন্যাস। তাক্তাজানের শ্রেণীবিন্যাসটা একটা উন্নত ধরনের জাতিজনী শ্রেণীবিন্যাস এবং তখনকার সময় বেশ জনপ্রিয়তা লাভ করেছিল এই শ্রেণীবিন্যাসটা। নাম্বার 2 বলতে পারি যে এই শ্রেণীবিন্যাসটা কতগুলো সুস্পষ্ট নীতিমালার উপর ভিত্তি করে করা হয়েছে। বিশেষ করে যে 67টি বিবর্তনমূলক নীতিমালার কথা বললাম, যে এই শ্রেণীবিন্যাসটা 67টি বিবর্তনমূলক নীতিমালার উপর ভিত্তি করে করা হয়েছে, যেটা একটা উল্লেখযোগ্য একটা দিক, যেটা জন্য এটা জনপ্রিয়তা লাভ করেছিল এই শ্রেণীবিন্যাসটা। আরেকটা জিনিস যে এই শ্রেণীবিন্যাসে
দ্বিবীজপত্রী উদ্ভিদকে একবীজপত্রীর পূর্বে স্থাপন করা হয়েছে, যেটার ব্যাপারে আধুনিক বিজ্ঞানের একমত। আধুনিক বিজ্ঞানীদের মতে গুপ্তবীজী বা আবৃতবীজী উদ্ভিদের মতে দ্বিবীজপত্রীটা প্রথমে এসেছে এবং ওটা আদি। এই দ্বিবীজপত্রী থেকে পরবর্তীকালে একবীজপত্রী উদ্ভিদের উদ্ভব হয়েছে। এটাই শ্রেণীবিন্যাসের একটা ভালো দিক। এরপর বলা হয়েছে যে বেনিটাইটিলিস বর্গের নগ্নবীজী উদ্ভিদ থেকে দ্বিবীজপত্রী প্রথমে এসছে, এবং হচ্ছে যে মানে মোট কথা হচ্ছে যে গুপ্তবীজী উদ্ভিদের যে মনোফাইলেটিক উৎপত্তির কথা বলা হয়েছে এই শ্রেণীবিন্যাসে, সেটাও একটা ভালো গুণ হিসেবে দেখা হয়েছে এই শ্রেণীবিন্যাসে। আচ্ছা, আরেকটা জিনিস যদি বলি যে এই শ্রেণীবিন্যাসে অনেকগুলো পরিবার সৃষ্টি করা হয়েছে। হ্যাঁ, যদিও এটা একটা মানে ত্রুটি ব্যাপার, কিন্তু তারপর এখানে গ্রহণযোগ্যতার ক্ষেত্রে বলা যায় যে এখানে পরিবারগুলোকে ছোট ছোট ভাগে ভাগ করা হয়েছে, বহু সংখ্যক পরিবার, এবং পরিবারগুলো ছোট, যার ফলে তাদের মাঝে দেখা গেল যে সহজে সম্পর্ক নির্ণয় করা যায়। পরিবারগুলো মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে বলা যায়। ঠিক আছে, এটা একটা এই শ্রেণীবিন্যাসের সুবিধা। আরেকটা জিনিস যে উৎপত্তি, এই শ্রেণীবিন্যাসের যে উৎপত্তি কথা 11টা উপশ্রেণীর কথা বলা হয়েছে, তারপর 67টা অধিবর্গের কথা বলা হয়েছে, 232টা বর্গ বলা হয়েছে। এই যে উপশ্রেণী এবং বর্গের উৎপত্তি সম্পর্কে সুস্পষ্ট ধারণা পাওয়া যায়। হ্যাঁ, সেটা একটা গ্রহণযোগ্য, সেদিক থেকেও এটা গ্রহণযোগ্যতা পেয়েছে। এবং হচ্ছে শ্রেণীবিন্যাসটা একটা সময় খুব জনপ্রিয়তা লাভ করেছিল। এই হচ্ছে গিয়ে এই শ্রেণীবিন্যাসের সুবিধার ক্ষেত্রে যদি বলো সেটা। এবার আসো অসুবিধার ক্ষেত্রে যদি বলি, বা হচ্ছে কি ডিমেরিটস। ঠিক আছে, অসুবিধার ক্ষেত্রে প্রথমে যেটা যদি বলি যে এই যে মনোফাইলেটিক উৎপত্তির কথা বলা হয়েছে, বা বেনিটাইটিলিস টাইপের নগ্নবীজী উদ্ভিদ থেকে গুপ্তবীজী দ্বিবীজপত্রী উদ্ভিদের উৎপত্তির কথা বলা হয়েছে, যেটা আধুনিক জীবাশ্ম বিজ্ঞান সমর্থন করে না। ঠিক আছে, এটাই এই শ্রেণীবিন্যাসের একটা বিশেষ ত্রুটি। আরেকটা উল্লেখযোগ্য ত্রুটি বলা যেতে পারে যে এই শ্রেণীবিন্যাসে বলা হয়েছে অনেকগুলো পরিবারের কথা বলা হয়েছে, প্রায় 591টি পরিবারের কথা বলা হয়েছে, যেটা এই শ্রেণীবিন্যাসের একটা বিশেষ ত্রুটি। কারণ বহু সংখ্যক পরিবার সৃষ্টি করার ফলে তাদের মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে গেছে। অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে যাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে তারা দূরবর্তী স্থানে চলে গিয়েছে, আবার অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে যে যারা হচ্ছে দূরবর্তী মানে সম্পর্ক কম, তারা সেই পরিবারগুলো কাছাকাছি চলে এসছে। মোট কথা হচ্ছে যে ট্যাক্সনের যে অবস্থান এবং সংখ্যা সুনির্দিষ্ট নয়, যার ফলে দেখা গেছে এদের অবস্থান সম্পর্কে বা পদমর্যাদা সম্পর্কে সুস্পষ্ট ধারণা পাওয়া যায় না। এই শ্রেণীবিন্যাসের ক্ষেত্রে দেখা গিয়েছে যে মেলান্থিয়ালিসকে বলা হচ্ছে যে একবীজপত্রীর আদি বর্গ। এই সম্পর্কে অনেক বিজ্ঞানী দ্বিমত পোষণ করেছে। ঠিক আছে, তো এটা একটা এই শ্রেণীবিন্যাসের ত্রুটি। এই শ্রেণীবিন্যাসের আরেকটা উল্লেখযোগ্য ত্রুটি হচ্ছে যে আধুনিক বিজ্ঞানীরা মনে করে যে অ্যাস্টারেসি বা কম্পোজিটিভ পরিবারটা হচ্ছে দ্বিবীজপত্রীর উন্নত পরিবার, বিশেষ করে কনকুইস্টের মতে। তো দেখা বা হচ্ছে যে এটা কিন্তু এখানে দেখা গেল যে তাক্তাজান কি করেছে, হিপোড্রেডিসি নামক পরিবারটাকে উনি উন্নত বলেছে, যেটা বেশ সমালোচিত হয়েছে। আরেকটা উল্লেখযোগ্য ত্রুটির ক্ষেত্রে যদি বলি যে এই শ্রেণীবিন্যাসে বলা হয়েছে যে কি টাইফালিস বর্গের টাইফাসি পরিবারটাকে আদি বলা হয়েছে, কিন্তু অধিকাংশ আধুনিক বিজ্ঞানীদের মতে অর্কিডেসি বা পোয়েসি একবীজপত্রীর উন্নত পরিবার। ঠিক আছে, যে আধুনিক বিজ্ঞানীদের মতে কনকুইস্ট বলো, কনকুইস্ট সবচেয়ে সর্বোৎকৃষ্ট মানে সবচেয়ে আধুনিক যে শ্রেণীবিন্যাসটা সেটা কনকুইস্ট প্রদান করেছে, তার মতে বা অন্যান্য আরো আধুনিক শ্রেণীবিন্যাস যারা মানে অন্যান্য বিজ্ঞানীদের মতে একবীজপত্রীর উন্নত পরিবারটা হচ্ছে অর্কিডেসি কিংবা হচ্ছে পোয়েসি হতে পারে। তো এখানে দেখা গেল যে আর্তেজান কি করেছে, মানে টাইফালিস বর্গের টাইফাসি পরিবারটাকে উন্নত বলেছে, যেটা বেশ সমালোচিত হয়েছে। ঠিক আছে, এবং হচ্ছে যে এটাকে বলা যায় যে সর্বক্ষেত্রে এটা কি বলা যায় যে সার্থক শ্রেণীবিন্যাস এটাকে বলা যায় না, যদিও বা বেশ গ্রহণযোগ্যতা লাভ করেছিল একটা সময়, কিন্তু পরবর্তীতে কালে দেখা গেল যে এটার বেশ কিছু ত্রুটি রয়েছে। ঠিক আছে, এই হলো আজকের এই তাক্তাজানের শ্রেণীবিন্যাস সম্পর্কে আলোচনা। ঠিক আছে, আমরা শ্রেণীবিন্যাস যখন পড়ি তখন আমরা কি জানি, আমরা জানি যে প্রথমে একটা ভূমিকা বলতে হয়, দেন হচ্ছে নীতিমালা বলা হয়, পরিলেখ, উৎপত্তি অভিব্যক্তি এবং হচ্ছে সংরচনা বলা হয়। আমরা আজকে তাক্তাজানের শ্রেণীবিন্যাসটা পড়লাম, যে রাশিয়ান বিজ্ঞানী আর্মেন লিওনোভিচ তাক্তাজান
উনি 1954 সালে সপুষ্পক উদ্ভিদের একটা শ্রেণীবিন্যাস দিয়েছেন, যেটি জার্মান ভাষায় ডা ইভলিউশন ডার এনজিওস্পার্মস নামক বইতে প্রকাশিত হয়েছে। পরবর্তীকালে 1969 সালে ফ্লাওয়ারিং প্ল্যান্টস অরিজিন অ্যান্ড ডিসপার্সাল নামক বইতে ইংরেজিতে সংস্করণ হয়েছে, যে তখন এটা বেশ জনপ্রিয়তা লাভ করেছে। প্রায় 67টি বিবর্তনমূলক নীতিমালার উপর ভিত্তি করে তার এই শ্রেণীবিন্যাসটা প্রদান করা হয়েছে। তো এই যে শ্রেণীবিন্যাসটা, এটা একটা আধুনিক শ্রেণীবিন্যাস ছিল, যদিও বেশ কিছু ত্রুটি রয়েছে, তারপরেও একটু গ্রহণযোগ্য। এটার কিছু সমালোচনাও রয়েছে, যেটা নিয়ে আমরা আলোচনা করলাম এতক্ষণ। তো আজকে এই পর্যন্ত থাক। আজকে এই শ্রেণীবিন্যাসটা নেক্সট আমরা পড়বো, আমরা হয়তো নেক্সট আরেকটা শ্রেণীবিন্যাস নিয়ে আমরা আলোচনা করবো, কনকুয়েস্টের শ্রেণীবিন্যাস। দেন আমরা অন্য একটা টপিক্সে যাব। তো আমাদের শ্রেণীবিন্যাস থেকে সবসময় দেখা যায় যে তোমাদের শ্রেণীবিন্যাসটা একটু ডিটেলসে পড়ানোর চেষ্টা করা হয়, যে আমরা কয়েকটা টাইপের শ্রেণীবিন্যাস পড়ি, কয়েকজনের শ্রেণীবিন্যাস পড়ি। শ্রেণীবিন্যাস থেকে প্রতিবারই প্রশ্ন আসে, সেই হিসেবে তোমরা শ্রেণীবিন্যাসটা গুরুত্ব সহকারে পড়বে। ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাক। তোমাদের জন্য অনেক শুভকামনা, ভালো থাকো, আল্লাহ হাফিজ।